মহাভারতের এত বিশাল একটা কাহিনী, সেখানে কি এমন কোনো মুহূর্ত থাকতে পারে যেখানে কিনা শুধু একটা সিদ্ধান্তই পুরো যুগের গতিপথটাই বদলে দেয়? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক তেমনই একটা সিদ্ধান্তের গভীরে যাব। এমন একটা হস্তক্ষেপ যা কুরুবংশের ভবিষ্যৎ বাঁচাতে গিয়ে জন্ম দিয়েছিল এক মহাযুদ্ধের প্রথম আগুনের ফুলকের। আর এই কথাটা এটাই কিন্তু আজকের আলোচনার মূল সুর। আমরা দেখব কিভাবে কর্তব্যের নামে নেওয়া একটা আপাত মহৎ পদক্ষেপ একটা ভয়ঙ্কর অভিশাপের জন্ম দেয়, আর সেই অভিশাপটাই ফিরে আসে বহু বছর পর এক কিংবদন্তি যোদ্ধার ধ্বংসের কারণ হয়ে। চলুন তাহলে গল্পের একেবারে কেন্দ্রে চলে যাই। দুটো রাজ্য, একদিকে কাশী, যেখানে উৎসবের সাজো সাজো রব, আর অন্যদিকে হস্তিনাপুর, যেখানে সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে ঘনিয়ে আসছে কালো মেঘ। দেখুন কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? একদিকে কাশী, যেখানে তিনজন রাজকন্যার জন্ম, যেন রাজ্যের গর্ব আর সুরক্ষিত ভবিষ্যতের প্রতীক। আর ঠিক তার উল্টো দিকে হস্তিনাপুর, যেখানে সিংহাসন প্রায় খালি, বংশের প্রদীপটাই নিভে যাওয়ার মুখে। একদিকে আশা আর অন্যদিকে চরম হতাশা। এই তিনজন রাজকন্যা, তারা ছিলেন কাশীর মহারাজের নয়নের মণি। বড়জন অম্বা, যিনি নিজের ভাগ্য নিজেই গড়তে চান। মেজ অম্বিকা, যার বুদ্ধির ছিল দারুণ ধার, আর ছোট অম্বালিকা, যার কোমলতা আর সৌন্দর্যের কথা সবাই বলত। তারা তখন ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের ভাগ্য হস্তিনাপুরের এক গভীর সংকটের সঙ্গে চিরদিনের মতো জড়িয়ে যেতে চলেছে। আর ঠিক এখানেই গল্পের আসল সংকটটা ঘনিয়ে ওঠে। হস্তিনাপুরের রাজা বিচিত্র বীর্য যুবক, কিন্তু তার তখনও বিয়ে হয়নি। রাজমাতা সত্যবতী স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে যদি খুব তাড়াতাড়ি এর কোনো সমাধান না বের করা যায়, তাহলে কুরুবংশের ধারা এখানেই থেমে যাবে। আর এই ভয়টাই এমন একটা সিদ্ধান্তের জন্ম দেবে যা সবকিছু ওলটপালট করে দেবে। হস্তিনাপুরের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজসভায় এমন একটা কথা হলো যা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দেয়। চলুন সেই মুহূর্তটাতে ফেরা যাক, যেখানে একটা প্রতিজ্ঞার জন্ম হয়েছিল। একবার ভাবুন, রাজমাতা সত্যবতী যখন এই কথাটা বলছেন, তখন তার গলার স্বরে কতটা আকুতি, কতটা ডেসপারেশন ছিল। তিনি শুধু একটা অনুরোধ করছিলেন না, তিনি গোটা রাজ্যের ভার, কুরুবংশের সম্মান, সবকিছু একজনের কাঁধে তুলে দিচ্ছিলেন, ভীষ্ম। এই একটা বাক্য একই সাথে ছিল অনুরোধ এবং একটা অমোঘ আদেশ। আর ভীষ্ম, তিনি কি ভাবার জন্য একটুও সময় নিলেন? একদম না, এক মুহূর্ত দ্বিধা করেননি। তার কাছে নিজের প্রতিজ্ঞা আর হস্তিনাপুরের প্রতি কর্তব্যই ছিল সবচেয়ে বড় ধর্ম। তার এই চটজলদি সম্মতিতেই লুকিয়েছিল তার চরিত্রের দৃঢ়তা। ভীষ্ম যখন রথে চড়ে কাশীর দিকে রওনা হলেন, তখন হস্তিনাপুরের মানুষ জয়ধ্বনি দিচ্ছিল, কিন্তু কেউ, একজনও জানত না যে এই যাত্রা আসলে একটা ট্র্যাজেডির শুরু। তিনি তো যাচ্ছিলেন বংশ রক্ষা করতে, কিন্তু আসলে নিজের অজান্তেই নিজের মৃত্যুর পরোয়ানাটা তৈরি করতে চলেছিলেন। আচ্ছা, এবার দৃশ্যটা পুরোপুরি বদলে যাচ্ছে। আমরা চলে এসেছি কাশীর সেই জমকালো স্বয়ম্বর সভায়, যেখানে ভীষ্মের আগমন একটা চরম বিশৃঙ্খলার জন্ম দেবে। ভাবা যায় সেই দৃশ্যটা, শত শত রাজা মহারাজা, চারদিকে উৎসবের আমেজ, বিনাশ সুর, আর হঠাৎ করে একটা রথের গগনভেদী শব্দে সব চুপ। একা অদ্বিতীয় যোদ্ধা ভীষ্ম এসে দাঁড়িয়েছেন সেই রাজসভায়, যেখানে তার আসার কোনো কথাই ছিল না। এই ঘোষণাটা তো ছিল একটা বোমার মতো। কোনো নিয়ম মানা নেই, কোনো প্রথা নেই, শুধু ক্ষমতার এক নির্লজ্জ আস্ফালন। ভীষ্ম সেখানে উপস্থিত সমস্ত রাজাদের সামনে এমন একটা কাজ করলেন যা শুধু স্বয়ম্বরের নিয়মই ভাঙল না, বরং সবার সম্মানকে চ্যালেঞ্জ জানাল। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। একদিকে একা ভীষ্ম, আর অন্যদিকে প্রায় ৩০ জন রাজা মিলে তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ভীষ্ম একাই তাদের সবাইকে হারিয়ে দিলেন। এই ঘটনাটাই তো বুঝিয়ে দেয় তিনি কি মাপের যোদ্ধা ছিলেন। কিন্তু অপহরণের পরেই গল্পটা একটা অন্য, আরও জটিল মোড় নেয়। এবার আমরা দেখব এই ঘটনার একটা মর্মান্তিক, অপ্রত্যাশিত ফল, যা রাজকন্যা অম্বার জীবনটা চিরদিনের মতো বদলে দেয়। এই কথাটা শোনার জন্য ভীষ্ম মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি তো জানতেনই না যে অম্বা মনে মনে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন। এই একটা ছোট্ট তথ্য, যা তার অজানা ছিল, তার পুরো মহৎ উদ্দেশ্যটাকেই একটা ভয়ঙ্কর ভুলের দিকে ঠেলে দিল। নিয়তির কি খেলা, তাই না? অম্বার জীবনটা এরপর কোন দিকে গেল দেখুন। প্রথমে তাকে জোর করে তুলে আনা হলো, তারপর তাকে মুক্তি দিয়ে তার প্রেমিকের কাছে পাঠানো হলো। কিন্তু শেষমেশ কি হল? নিজের প্রেমিকের কাছ থেকে পেলেন চূড়ান্ত অপমান। পুরুষদের ক্ষমতার এই লড়াইয়ে তার জীবনটা কিভাবে পিষে গেল তা এখানে স্পষ্ট। আর এটাই ছিল সম্ভবত অম্বার জন্য সবচেয়ে বড় আঘাত। যার জন্য তিনি এত কিছু করতে চেয়েছিলেন, সেই শালবরাজও নিজের অহংকারের কাছে হেরে গেলেন।
তিনি অম্বাকে যুদ্ধে জেতা একটা পুরস্কার হিসেবে দেখলেন, একজন মানুষ হিসেবে নয়। যখন সব রাস্তা বন্ধ হয়ে গেল, সমস্ত আশা চুরমার হয়ে গেল, তখন অপমান আর ক্রোধে অম্বার ভেতর থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞাটা। তার এই অভিশাপই ভীষ্মের ভাগ্যটা লিখে দিল, আর এখান থেকেই শুরু হলো তার প্রতিশোধের তপস্যা। আর এটাই তো এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি, তাই না? ভীষ্ম যা করেছিলেন সেটা তার ধর্ম, কিন্তু সেই ধর্ম পালন করতে গিয়েই তিনি নিজের সবচেয়ে বড় শত্রুকে তৈরি করলেন, যিনি একদিন তার মৃত্যুর কারণ হবেন। ধর্ম কি তাহলে এতটাই জটিল একটা বিষয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবায়, অম্বার প্রতিশোধ নেওয়াটা কি ঠিক ছিল, নাকি ভীষ্মের ভাগ্যটাই ছিল এমন? যখন বিচার পাওয়া যায় না, সম্মান ধুলোয় মিশে যায়, তখন প্রতিশোধ নেওয়া ছাড়া আর কি বা করার থাকে? এই কাহিনী আমাদের ঠিক সেই কঠিন প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়, যার উত্তর হয়তো আজও আমাদের অজানা।